আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং ৩০০ আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি। কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয়, একটি সঠিক নির্বাচন, শুধু জেনেতন একটি নির্বাচন নয়, একটি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে, স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে, যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে, জামাত এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা এই সময়ে রাজনীতিতে যারা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে তার মধ্যে জামাতে ইসলামের নামটি অন্যতম। সেই জামাতে ইসলামী নির্বাচন নিয়ে কী ভাবছে, কী পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছে, ভবিষ্যতে রাজনীতি নিয়েই জামাতে ইসলামের ভাবনা কি, বর্তমানে রাজনীতিতে জামাতে ইসলামীতে কোনো পরিবর্তন আসছে কিনা, এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আসছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জনাব মোহাম্মদ তাহের, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার এই চরম ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রেস্টিজিয়াস চ্যানেলে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর তাহের, আমি একটু একটা জেনারেলাইজ কোশ্চেন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন, আপনারা অনেক দিন ধরে বলে আসছেন, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছামতো প্রার্থীকে, সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে? প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে। তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী 5 অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে, যে আমরা 4টা বিষয়কে এখানে জোর দিচ্ছি। একটা হচ্ছে সভরেনিটি অফ বাংলাদেশ, সাস্টেনেবল ডেমোক্রেসি, এক ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউয়াস ইলেকশন, করাপশন ফ্রি বাংলাদেশ, অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরিওয়ান, মেজরিটি, মাইনরিটি, মুসলিমস, নন মুসলিমস, রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ন। তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছিল আমরা দেখছি। আর 2 নম্বর হচ্ছে আপনি জানেন যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে, একটা সানেম নামে একটা প্রতিষ্ঠান করেছে, তারা প্রায় মাস 2 আগে বলেছিল যে বিএনপি ইজ 42%, জামাত ইজ 32%। কিন্তু 3 সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল, সেখানে তারা বিএনপিকে 12% দিয়েছে, জামাতকে 10.47% দিয়েছে। তো আমি ধর এটা মিন করতে পারছি যে ডিফারেন্স বিটুইন বিএনপি এন্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে। আগে যেখানে 10% ডিফারেন্স ছিল, এখন এটা আপনি যদি ডবল করেন 12কে, এটা 24, আর জামাতকে এটা যদি আমরা 3% হয়ে আসছে। এবং যে 2টি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করছি, কোন প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না। আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে। আপনি কি মনে করেন হচ্ছে সেটা হচ্ছে আমরা এবার নির্বাচনটাই এককভাবে জামাত ইসলামী এইভাবে করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি। এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না, আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো। বাংলাদেশে যে মেজর যদি 10টা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে
এবং কোথায় কোথাও লিডারশিপ ইজ নোন টু দি পিপল, স্ট্রং লিডারশিপ আছে। এর ভিতরে 10টা দল যদি আপনি বিবেচনা করেন, তাহলে এখন 8টি দলেই আমরা একসাথে কাজ করছি বিয়ন্ড বিএনপি। তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয়, যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে, তাহলে ইস মে নট বি ভেরি ইম্পসিবল বাট মে নট বি ভেরি অ্যাবনর্মাল থিংস দ্যাট আমাদের এই জোট যদি শেষ পর্যন্ত সাস্টেইন করে, তাহলে এটা মেজরিটি পিপল সাপোর্ট এনজয় করতে পারে। ওকে, এবার আমি কোশ্চেনে আসি। আপনার কাছে কি এইটা মনে হয় জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বা সমর্থন, যেটা আপনি বললেন, সেটা সবচেয়ে বেশি আছে? আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহুফোল্ড, অনেক গুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে, মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন, সেটাতে যাওয়ার ব্যাপারে জামায়াতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো, এখন আবার হঠাৎ করে পিআরের কথা বলে, বিশেষ করে নিম্নকক্ষে পিআরের কথা বলে একটা জটিল মানে আমি কি বলবো, একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি। না, নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই। আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং 300 আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি। কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয়, একটি সঠিক নির্বাচন, শুধু জেনেতন একটি নির্বাচন নয়, একটি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আসে, এরকম একটা নিরাপত্তার ভিতরে, স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে, যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে, যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে। এখানে আমাদের আপনার কাছে সংশয়টা কোথায় যে যেনতনভাবে নির্বাচন হবে? আমাদের সংশয়টা খুব স্পষ্ট। এক নম্বর হচ্ছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। সেকেন্ড, যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন, বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন, সেখানে গত 1 বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারে নিয়ন্ত্রণহীন আছে। এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে, পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে, এবং পরে শুনেছি 14 না 16 কোটি টাকা, 16 লক্ষ টাকা কিন্তু ছিনতাই হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না। 2 নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে, আমরা চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন নির্বাচন কিভাবে হবে। কারণ যারা বাজার দখল করতে পারে নির্দ্বিধায় এবং সেখানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না, তারা ভোট কেন্দ্র দখল করবে, এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে বেশি অপরাধ আছে বলে আমি মনে করি। কিন্তু তাহির ভাই, এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু, আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন, তারপর আমি আমার কথা বলি। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর পাল্লা মার্কা ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না। কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে বলতেছে তোর কলিজা বের করে ফেলবো, একজন সাবেক এমপি। তো এ ধরনের আচরণ তো ওই দলটি, আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায়, কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না, এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। তো সেই কারণেই আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই। ধরেন যেতে মুক্তির কথা বলেছি, গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট। তো এই সব মিলেই আমাদের কাছে এই আশঙ্কা তৈরি হচ্ছে। আমি একটা কথা বলি তাহির ভাই, আমরা যখন এইটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার
ক্ষমতায় থাকা অবস্থা, অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন আর সুষ্ঠু হবে না। কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ, ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে। তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আসলো, যে এখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় থাকি। তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন, সে যদি সরকার থেকে সরে যায়, অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে, তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায়। এখন কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির লোক, বা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের লোক, বা জাতীয় পার্টির লোক, বা জামাত ইসলামের লোক। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসে, এইটা তো 100% সত্যি কথা যে সরকার আর কোনো একটা দলকে ব্যাক করবে না। আমরা এটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক, যদি না ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান, সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে। তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা আর কোথায় পাবেন? আমার মনে হয় এইটা দুষ্ট লোকেরা বলে, যেহেতু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে দেখছে, কারণ জামাতে ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল, এবং এটা বল যে তারা দেখছে যে তারা 151 সিট নিজেরা পাইতে পারবে না, সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায়। না, এই ডিলের ভিতরে জামাতে ইসলামী সুবিধা কি করতে পারবে? বরং জনগণকে যদি বিভ্রান্ত হয়, আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে। আমাদের জন্য দিস ইজ ভেরি হাই টাইম। আর জনগণ তো বিভ্রান্ত হচ্ছে, আপনারা পিআর এর কথা বলতেছেন, যেখানে এই পিআরটার জায়গা আপনিও জানেন, আমি জার্মানিতে থাইকা আসছি, জার্মানিতে পিআর সিস্টেম এটা আছে, এবং এটা হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ইমপ্লিমেন্ট। এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে, সত্যি কথা বলতে। কিন্তু আপনারা পিআর এর কথা বলে যাচ্ছেন। না, আমরা দুইটা পয়েন্টস এখানে বলছি। এক নম্বর কথা হচ্ছে, আমাদের জুলাইয়ের যে চেতনা ছিল সেটা কি ছিল? সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আমরা রিফর্মস করব। 2 নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য কতিপয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করব। 3 নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার। এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে, ডক্টর ইউনূস করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম। এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয় একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি। কিন্তু আনফর্চুনেটলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনূস। এখানে উনি একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন। কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন। ফাইনাল ইলেকশন ডেট এখানে কথা না, কিন্তু কৌশলগতভাবে উনি কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই সনদ চাচ্ছে না, তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে করার প্রসেসে যাওয়ার জন্য। তো তাহলে যদি জুলাই সনদও যদি এখানে আপনার বাস্তবায়িত না হয়, তাহলে যেন আগের মতো যদি ইলেকশন হয়, তাহলে 3টা সেশনে যেরকম কালচার ছিল, সে কালচারে তো কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এখানে আশঙ্কা করছি। আমরা খুব স্ট্রেট বলেছি। প্রথম আমি জুলাই সনদের কথা বলি। জুলাই সনদের ব্যাপারে একটা ঐকমত্যের জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার, আইনি ভিত্তি দেওয়া দরকার, এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। এই ব্যাপারে আমাদের 1-2টি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি। আপনাকে আমি আর একটা কথা বলি, যে আমি প্রায় বলি যে ইমানের 3 অংশ। একটা হচ্ছে মুখে উচ্চারণ করা, হৃদয়ে ধারণ করা, বাস্তবে পূরণ করা। তো জুলাই সনদেরও কিন্তু 3 অংশ। এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা, এটাকে আইনি ভিত্তি দেওয়া, এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা। তো এটা তো আমরা ঐক্যমত্যে আসছি, কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না। এবং ডক্টর ইউনূস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক, উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে যে তারা জুলাই সনদ মানবে না করে টাইম কিল করছে, এবং দে আর গোয়িং ফর এ ফেভার্ড একটা ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আপনি যে পিআর এর কথা বলেছেন, পিআর বাংলাদেশের জন্য নতুন, কিন্তু এটা তো সারা দুনিয়ায় ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের পিআর চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে। কারণ কোনো ইলেকশনেই কেন্দ্র দখল ছাড়া হয়নি, কম আর বেশি। কোনো ইলেকশনেই মানি ইনফ্লুয়েন্স ছাড়া হয়নি, কোনো ইলেকশনেই মাসেল মানি এই দুটার কম্বিনেশন ছাড়া হয়নি।
সুতরাং এই যে অভ্যাস মানুষের তাহির ভাই অনেকগুলি প্রশ্ন আপনাকে করতে হবে বলে, আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি। আপনি পিয়ারটা একটু শেষ করি। জি, সেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজন যে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটানো উচিত, রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের। সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই। নাম্বার ওয়ান, ইট ইজ অল রিপ্রেজেন্টেড, পুরা ভোটের উপরে এটার একটা ম্যানেজেবল সেজন্য। কিন্তু আমার আরেকটি কথা হচ্ছে, এই পিআর ইজ এ নিউ কনসেপ্ট ফর বাংলাদেশ, তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। সরকার, আমরা যেহেতু মেজরিটি, আপনি জানেন 31টা দল আমরা কনসেনসাস কমিটি মিটিং এ ছিলাম, 25টি দল পিআর এর পক্ষে, না বিএনপি আর কয়েকটি দল মাত্র পিআর এর বিপক্ষে ছিল। কিন্তু দুইটা একটা ডিফারেন্স হচ্ছে যে আপার হাউজে অধিকাংশ লোক পিআর চাচ্ছে আর আমরা ফুল পিআর চাচ্ছি। কিন্তু পিআর অ্যাজ এ সিস্টেম এন্ড ফর এ ভোটিং সিস্টেম 25টা দলেই একমত ছিল 31টার ভিতরে। না সেটা তো আপার হাউসটা মিলায়া, আপার হাউস মিলাইলে তো পিআর আমিও চাই, আপার হাউসে পিআর হওয়া। আর আমি একটু আপনাকে একটা করে জিনিস আমি একটু বলি। আমি এটা বলেছি যে আপার হাউস যে আমরা 25টা দল চেয়েছি, জি কয়েকটি দল ফুল চেয়েছে আপার এন্ড লোয়ার, না কিন্তু লোয়ার হাউসে পিআর চাওয়া নিয়ে আমার আলাদা প্রশ্ন আছে। আমি একটা করে জিনিসগুলির মধ্যে আসি। আপনি যেগুলি বলছেন যে ধরেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর জুলাই সনদের ভিত্তি না রাখা নির্বাচনের মধ্যে তফাৎটা কি আসলে? নির্বাচনের ক্ষেত্রে অনেক কি বলেন তো, আমি অনেক বলেন। সেটা হচ্ছে জুলাই সনদের ভিতরে যে কতগুলো পয়েন্টসে আমরা একমত হয়েছি, সেগুলার ভিত্তিতে নির্বাচন হলে বা গ্রহণযোগ্য হলে মানুষের সাইকোলজিতে প্রথম বিরাট একটা চেঞ্জ আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেখানে ইলেকশন প্রপার করার ব্যাপারেও কিছু সাজেশন আমাদের আছে, তো সেগুলো সেখানে ইমপ্লিমেন্টেড হবে। তিন, যেগুলো আমরা এখানে একমত হয়েছি সে সমস্ত বিষয়গুলো যদি এখনই না হয়, যেই মেজরিটি পাবে তারা এটা করতে পারে, নাও করতে পারে। সুতরাং আমাদের জুলাইতে এক্সাম ব্যর্থ হবে, আমাদের সনদ তৈরি করার জন্য যে এনার্জি। আচ্ছা, আমি একটু কাউন্টার করি। প্রথম কথা আপনি বললেন যে এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল, মানে কোনো কিছু আছে যেটা আমরা ধৈর্য দেখতে পারবো, টেনজিবল কোনো পরিবর্তন, যে জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আমি ভোটটা যেমনে দিব বা ব্যালট পেপার যেমনে ছাপা হবে সেটার সাথে বা যেমনে গণনা করা হবে সেটার সাথে কোনো তফাৎ আছে জুলাই সনদ ছাড়া যদি নির্বাচন হয়? না, গণনায় কোনো তফাৎ হবে না। কিন্তু আপনারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা জিততে চাইতেছেন, আপনারা বুঝাইতে চাইতেছেন যে সরকারের নট অনলি সাইকোলজিক্যাল, কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এভাবে একটি গভর্নমেন্ট হবে, এভাবে একটা ইলেকশন হবে, এবং এই পরিবর্তনকে সামনে রেখে সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য, এটা তার মানসিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেইটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই। যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার, জুলাই ঘোষণা সেগুলি নিয়ে যখন আলোচনায় আসতেছে, সামনে আসতেছে, তখনই তো মানুষের মনে এগুলি আছে যে আমরা আর দুর্নীতি চাই না, আমরা আর ঘুষ চাই না, আমরা আর কেন্দ্র দখল চাই না, আমরা এগুলি চাই না। সেটা তো আর আপনি ইমপ্লিমেন্ট আর কেমনি করবেন? মানে আমার কাছে মনে হয় তাহের ভাই, আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একাডেমিক, আপনারা তর্কটা একাডেমিক করতেছেন, যে একাডেমিক তর্কটা আসলে সারবত্তাহীন। দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কিনা, পরের সরকারে তো আসবেন আপনি করবেন, এটা আপনি বলেন না। ঠিক আছে, আমি যদি হই আমি করব, কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট করতে, আপনি তো এগ্রি করছেন, বিএনপিও তো মোর অর লেস 90% বিষয়ে, যেগুলি মূল বিষয় এগ্রি করছে তো 90%। কিন্তু এখন আমি দেখছি এর জন্য আপনার এবং আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজের বিরাট ভূমিকা আছে। আপনারা তাদেরকে এগ্রি করাইছেন, এই এগ্রি কিন্তু গত 30, 40, 50 বছর আমরা দেখি নাই। না, নো ডাউট। আমি তো আলী রিয়াজ সাহেবকে খুবই ধন্যবাদ জানাই, তার এত ধৈর্য, এত কথা শুনে এতদিনে অন্তত কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা ঐকমত্যে পৌঁছেছি। কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা একেবারে অর্থহীন হয়ে যাবে যদি এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে প্রিপেয়ার করা না হয়। যেমন আপনি বলেছেন, যেমন আপার হাউস, তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিআর সিস্টেমে, তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন, তাহলে নেক্সট ইলেকশনটাতে আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না। নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না। নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে, যেই সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে, আপার হাউসটা একটা বানাইতেও হবে। সেই আপার হাউসটা আপনি বানাবেন, মানে আমি লজিক, মানে কি বলে এটাকে, যে
আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার, ওই চেয়ার টেবিলগুলিও তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে, একটা লোগো বানাইতে হবে, এগুলি অনেক কাজ তো, আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না। না, এই কাজগুলোই গভর্নমেন্ট যদি সিনসিয়ার হয় তাহলে এটার ভিতরেই হবে। আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি, যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয় তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি? যে পরে কেউ ওয়াদা করে ইচ্ছা করলে করবে, ইচ্ছা করলে করবে না, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট দি নেশন উইল অ্যাচিভ ফ্রম অল? না তাই ভাই, আমার কাছে কিন্তু মনে হয় যে নেশন বেনিফিটেড মেনি থিংস। নেশনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বেনিফিট হয়েছে নেশন এইটা বুঝাইতে পারছে টাইরান্ট হয়ে তুমি যত শক্তিশালী হোক, তোমার কাছে যত আর্মি, নেভি, এয়ারফোর্স যা ইচ্ছা তাই থাকুক, তুমি আসলে ক্ষমতায় চিরকাল থাকতে পারবে না। নেশন এইটা বুঝতে পারছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এইটা বুঝতে পারছে যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকে, মানুষের অধিকার না দেয়, তারা ক্ষমতা থাকতে পারে। এটা হচ্ছে নেশন অ্যাচিভমেন্ট। আমি এই জায়গার মধ্যে থেকে একটু আসি। তার ভাই আপনি মানে দেখেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর একটা সুষ্ঠু নির্বাচনকে আমি সাংঘর্ষিক মনে করি না। আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে, স্পিরিটের মধ্যে এটা ক্রমাগত প্রক্রিয়া, এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি। আপনি যেটা বলতেছিলেন যে পিআর পদ্ধতির নির্বাচন ফুল, নিচের হাউসে পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কোনো তফাৎ আসলে নাই। এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না, আপনি এটা বলতে পারেন। আমরা এরশাদ সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, আমরা জেনারেল জিয়াউর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, রাইট? আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই। না, প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে, কিন্তু পিআরএ ইট ইজ নট জাস্ট এক্স্যাক্টলি অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি, বাকিটা পার্থক্য হচ্ছে একাডেমিক। না, পার্থক্য এই জন্য আছে যে সেখানে প্রেসিডেন্ট, এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারাও সেখানে থাকবে, কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে সেই জায়গাটা এখানে আমি মনে করি যে তাহের ভাই আপনি আপনার কর্মীরে 14 গ্রামে বলবেন যে তুই ওই কেন্দ্র পাহারা দে, সে দখল করবে না পিআর হইলে? আর আমি মনে করি অনেক কমে যাবে, যেহেতু একটুও কমবে না তাহের ভাই, একটুও কমবে না। কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য, আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেতটুকু উনি এমপি হওয়ার জন্য করতেন, আরো বেশি করে করবেন। লেট আস সি, তাহলে তো দেখা যায় ইলেকশনেই কোন পদ্ধতিতে। আমি এই জন্যই বলতে চাইছিলাম, এইটা তো এরকম না, এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি এটা সারবেই আপনি নিশ্চিত করে জানেন। তো আপনি কেন এইটার দিকে আপনি যাইতেছেন? আপনি প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা কিছু চেঞ্জ করার। আমার হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থানে আছে এটা পরীক্ষা করে দেখতে পারি, আমরা এটা পরীক্ষা করে দেখি। যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হইতেছে না সবকিছু মিলে, আইন শৃঙ্খলা? না, সবকিছু মিলে এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা, এটা আমরা চাচ্ছি, কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে। কিন্তু তার আগে আমরা যেটা বলেছি, একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে, যেটা এই সরকার ইতিমধ্যেই 2-3টা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তো এটা ব্যর্থ ঘটিয়েছে বলে আমি মনে করি। যেমন আপনার ফেব্রুয়ারির যে ইলেকশনটা ডেটটা, এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না। এর দ্বারা এটা একটা খুবই মানে দৃষ্টিকটু এবং খারাপ জিনিস হয়েছে, এটা আমি আই মাস্ট অ্যাডমিট। আচ্ছা, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দেখেন 5th অগাস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের, যেদিন স্বৈরাচার পালিয়ে গেছে সেদিন। কিন্তু সেদিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন ভাষণ দিয়া সেখানে নির্বাচনের মাস ডেট ঘোষণা করলেন। এখানে তো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে একই দিনে দুটা জাতীয় প্রোগ্রামে ওই দিনে কেন করতে হলো। তাহলে মনে হলো যে এখানে কোনো একটা প্রেশার আছে, কোনো কম্পালশন আছে, কোনো ইন্ডিকেশন আছে, কিন্তু হি ডিড নট ডিসক্লোজ ইট এন্ড হি ডিড নট মেক ইট ভেরি ক্লিয়ার। আমি চেষ্টা করছিলাম এটা শুনতে। আমি এইটা বলবো না যে আমি ডক্টর ইউনূসের মুখে শুনছি, কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি। সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো, কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম, তো রমজান আগে ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক, যেটা এখন উনি বলতেছেন, এইটা আপনারা সবার আগে বলছেন। তাহলে আপনারা এটা বলতেছেন, বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো। ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন। উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন, শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন।
এটা এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল অ্যাস্ট্রিকদের সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই উনি এটা ঘোষণা করতেন। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস, এর অর্থ যে আপনাকে বিনা পয়সায় আমেরিকায় বিমান ছড়াবে, আপনি যদি আমেরিকা যাবেন না, সেই জন্য বললাম। আর সেম শব্দ যদি পেট্রোল পাম্পে লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস, এর মানে হচ্ছে আপনি বিনা পয়সায় চাক্কায় বাতাস দিবেন। শব্দ কিন্তু একরকম, কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ডিফারেন্সের কারণে মিনিংটা হাজার গুণ ডিফারেন্স না। কিন্তু তাই ভাই, আমার হাম্বল অপিনিয়ন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি করি না, কিন্তু আমার হাম্বল অপিনিয়ন হচ্ছে যে আপনারা যে টেকনিক্যালিটিটা ধরতেছেন সেইটাকে একটা মানে আপনি কি সত্যিই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে বা বিএনপির হয়ে ইলেকশনটা করবে? না, আমি সেটা মনে করি না যে উনি কারো পকেটে গেছে, কিন্তু আমি এটা মনে করি যে হি ইজ নট হ্যান্ডেলিং দ্য থিংস প্রপারলি, হি কুড নট ডু, এন্ড দিস ইজ মাই মেইন কোশ্চেন। আপনি দেখেন লন্ডনে যখন এই ঘোষণা আসলো তার সাথে সাথে সেক্রেটারিয়েটে আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে। তো মানুষ, আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো ছাতা ধরে, এটা তো আমাদের প্র্যাকটিস। তো এই জন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল, ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে চূড়ান্ত কিছু করা হোক, সনদ দিয়ে ডিসিশন ফাইনাল হোক। তো এটা উনি কমপ্লিট না করেই ওনার ইলেকশন কমিশন একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে কি, উনি আমাদেরকে ডিফেন্সে নিয়ে গেছেন, আমরা বলছি এটা করো সেটা করো, আর বিএনপিকে উনি অফেন্সিভ রাখছেন। তাদের মতো ইলেকশন হচ্ছে, রোড ম্যাপ হচ্ছে, এবং দে আর very much serious for the papers of এই জন্য কি ধরেন জামাতে ইসলামীর নেতৃবৃন্দর কাছ থেকে সরাসরি না বলা হইলো, এটা বলা হইতেছে তোমরা যেরকম ভাবতেছো ইলেকশন কিন্তু হবে না। ইন্টারেস্টিংলি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ একই রকম কথা বলছে, ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইলেকশন করতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থেকে বাদ দিয়া ওয়াকার সাহেব আইসা জরুরি অবস্থা করবে, এটা বলা হইতেছে যাতে এত সুখ শান্তি তাদের না লাগে, ঠিক না? আচ্ছা, এই ব্যাপারে বোধহয় আমরা মিস ইন্টারপ্রিটেড অর মিসআন্ডারস্টুড। কারণ জামাত কখনো এটা বলে নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, বরং জামাতে স্ট্রেস করছে ফেব্রুয়ারিতে যাতে ইলেকশনটা হয়ে যায়। কিন্তু আমরা বলেছি টু মেক ইলেকশন ফেয়ার, ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড, টু গিভ দ্য ইমেজ অ্যান্ড ইমপ্রেশন টু দি পিপল যে ইলেকশন উইল বি ভেরি মাচ। কিন্তু সেই ইমপ্রেশন, আচ্ছা তাহির ভাই, সেই ইমপ্রেশনটা কেমনে দিবে এটা আমাকে একটু বলেন তো, যে 1 2 3 ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাতে ইসলামীতে জয়েন করবেন? জামাতে ইসলামীর আমির সাহেবকে কি কাউকে বলবেন যে আপনি এসে একটা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন, অথবা ডক্টর আব্দুল্লাহ তাহেরকে কি বলা হবে যে আপনি নির্বাচনটা পরিচালনা করেন? মানে কি করলে উনি বুঝাইতে পারবেন যে এটা লেভেল প্লেইং ফিল্ড আছে? এক নম্বর হচ্ছে যদি আপনাকে প্রদান করে দেয়, আমাকে প্রদান করে দিলে আমি ইলেকশন কমিশনার প্রধান হইলে ভালো ইলেকশন করবো, কিন্তু এটা তো আমাকে তো দিবে না। বাট দিলে আপনাকে অনেক ধন্যবাদ, আমি এইটা আমি হইতেও চাই, এটা তো আমার দিবে না। কিন্তু না, সিরিয়াসলি জোকস ব্যাপার, আপনি আমারে বলেন। এখন সিরিয়াসলি বলি। জি, প্রথম কথা হচ্ছে উনি যে একটা রং ইমপ্রেশন দিয়েছে মানুষের কাছে লন্ডনের ঘোষণার মাধ্যমে, এই জায়গা থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে। উনি খুব স্পষ্টভাবে জাতিকে বলতে হবে যে যেটাই হয়েছে আমি প্রপারলি সেভাবে নেগেটিভলি নেইনি, কিন্তু আমার এটা করা ঠিক হয়নি, এটা বলা উচিত ওনার। 2 নম্বর হচ্ছে যে রোড ম্যাপটা হয়েছে, আমি আপনাকে বলি, পিআর আমাদের সংবিধানে বলেছে ইলেকশন হবে, পিআরএ না ট্রেডিশনাল হইতে, এটা কিন্তু স্পেসিফিক করার নেই। এতদিন একটা সিস্টেমের উপরে এই সকলে ছিল, এখানে কোনো আপত্তি আসে নাই। অ্যাজ লং অ্যাজ দি 25টা দল 31-এর ভিতরে আপার হাউস ভাই, আপার হাউস বলেন, নিম্ন ইয়াতে আপনারা ছাড়া কেউ নাই পিআর করতে কইছে। আচ্ছা না, আমরা ছাড়া আরো আছে, আপনাকে আমি এটা বলেছি যে এখানে আমাদের ডিভিশন হচ্ছে, অনেকেই আপার হাউস চাচ্ছে, আমরা কিছু দল দুইটাই চাচ্ছি। সো আই এগ্রি উইথ ইউ এন্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আপার হাউসে যদি আপনি পিআর করতে হয়, পিআর বাই দি ভোটার্স, তাহলে এই সিস্টেমটা কিভাবে ইলেকশন কমিশন এন্ডোর্স করবে বা অ্যাডপ্ট করবে, এটা তো ইটস এ ডিসকাশন আমরা যারা চাচ্ছি। তা আমাদের মেজরিটি দলের যে একটা প্রপোজাল,
আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনি রিজেক্ট করেন, এ নিয়ে তো আলোচনা করে একটা কিছু কনক্লুশনে আসতে হবে। বিফোর কামিং টু এনি কনক্লুশন আপনি ট্রেডিশনাল ওয়েতে আপনি আগে যাবেন এবং বলবেন যে এটা করতে পারবেন না, এটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড এখনো নষ্ট করা হয়েছে, এন্ড ইট গোজ ইন ফেভার অফ বিএনপি। সুতরাং আমি ওইটাই বলতে চাচ্ছি যে ওনাদের অ্যাক্টিভিটিস শোয়িং দ্যাট দে আর ভেরি মাচ ইনক্লাইন্ড টু ওয়ান পার্টিকুলার পার্টি। আমি এটা বলবো না যে পকেটে চলে গেছে না হাতের মুঠে চলে গেছে, এটা আপনার ভাষা যেটাই হোক, এটা আমি বলতে চাই না। বাট আমি এটা বলতে চাই দেয়ার বিহেভিয়ার ইন্ডিকেটস সামথিং রং হুইচ শুড নট বি। ওকে ডক্টর তাহের, আমি জিনিসটাকে যেরকম দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি যে অ্যানালাইসিস করি সেটার মধ্যে উনি দেখতে চেতেছেন যে আসলে কনক্লুশনে আসা ওনার পক্ষে সম্ভব না, উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন, সেই প্রসেসের মধ্যে দিয়ে আগাইতেছেন। এখন এই প্রসেসটার বেনিফিট কোনো না কোনোভাবে যদি আসলে বিএনপির পকেটে যায়, তাহলে অন্য দলগুলির আসলে ইচ্ছা হবে সেটা পলিটিক্যালি কাউন্টার করা, অবাস্তব কোনো কিছু বলে যেটা আসলে হবে না, যেমন নিম্ন কক্ষে পিআর এইবার হবে না। তাহের ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি যদি নিম্নকক্ষে পিআর দিয়ে ইলেকশন করতে চান, আমি বলতেছি এটা আগামী 2.5 বছর আপনি করতে পারবেন না। এখন আমার ইন্টারপ্রিটেশন কি, আপনি আসলে 2.5 বছর নির্বাচন চান না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এইটা যদি না হয় তাহলে আপনাকে আসলে বলতে হবে যে এইটা, মানে আমার কাছে মনে হয় যে আপনি যে এটা কনক্লুশনের কথা আপনি বলতেছেন, সেই কনক্লুশনে আসলে উনি কখনোই পৌঁছাতে পারবে না। উনাকে আপনাকে আমি বলি, তাহলে আপার হাউসের ব্যাপারে তো আপনি এগ্রি করেন? আপার হাউসের ব্যাপারে আমি সাংঘাতিকভাবে এগ্রি করি। আমি মনে করি আপার হাউসে পিআর না হইলে এইটাতে মানে কি হবে, ওইটা এটাতে কিছুই হইলো না। আমরা এটা আচ্ছা, হ্যাঁ, আমি দরকার নাই বলতে চাই না, এই জন্য যারা পিআর চায় না তারা ওই কথাই বলছে যে আপার হাউসেও পিআর দরকার, আপার হাউসেই দরকার নেই। তো তাইলে আমরা একটা নেগেট করতে গিয়ে আর একটা মানে পিপল সাপোর্টেড একটা ইস্যুকে আমরা কিন্তু নাকচ করছি। আমার কাছে মনে হয় যে আপার হাউস করতে হয়, আপার হাউসে পিআর সিস্টেমই করা উচিত। জি ভাই বলেন। আচ্ছা, আই ডু এগ্রি। তাহলে আপার হাউসটা কিভাবে পিআর হবে সেই বিষয়ে তো ইলেকশন কমিশন কোনো ডিসিশন না নিয়ে সে রোড ম্যাপ ঘোষণা করে দিচ্ছে। ইজ ইট জাস্টিফাইড? ইট ইজ নট। এখন আমি মনে করি ওকে, আপার হাউসে আমরা মেজরিটি চাচ্ছি, বোথ হাউসে সকল দল চাচ্ছে না, আমরা 3-4টি দল চাচ্ছি। এখানে এটা আমি মনে করি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত উইদিন দি গভর্নমেন্ট এন্ড দি যারা ডিমান্ড করছে তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না, রাইট, যে আপনি এটা করবেন না। তো এই ডিসকাশনটাকে হোয়াই দে আর নট ডুইং দিস, তারা একটা দলের দাবি যে আমরা কোনো পিআর চাই না, সেই দলের ইচ্ছা পূরণ করে তারা এগিয়ে যাচ্ছে। আমি ওনাকে বলেছি যে ইউ হ্যাভ স্টার্ট দি ট্রেন উইদাউট, সমস্ত প্যাসেঞ্জার এখনো ট্রেন উঠে শেষ হয়নি, আপনি গাড়ি ছাড়িয়ে দিচ্ছেন। তারপর আমি বলে আসছি যে গাড়ি ছাড়লেও এখনো প্ল্যাটফর্মে আছে, প্ল্যাটফর্ম ক্রস করে নেই, আমরা দৌড়াইয়া গিয়ে ধরতে পারবো, কিন্তু সেই জায়গাটাতে সলিউশন হইতে হবে। আপনি দেখেন, আমি একটা কথা বলি, আপনারা যদি দৌড়াই গিয়ে ট্রেনটা ধরতে শুরু করেন, সারা বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয়। মানুষ একটা ইলেকশনের জায়গায় প্রবেশ করবে, অনিশ্চয়তা কাইটা যাবে, দেশটারে আর মানে এই রকম কসলাকসলির মধ্যে আর থাকাটা ঠিক হবে না। প্রত্যেকটা জায়গায় প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্যে দেয়া মনে হয়। আমি আপনার পয়েন্টে আমি এখন বলি, দেখেন, এই যে আপনাদের ইমপ্রেশন হচ্ছে যে আমরা নির্বাচন চাই কি চাই না, একটা কনফিউশন, এই জায়গাটা কেন তৈরি হইল? কারণ আমি পিআরের কথা বললেন, পিআর ছাড়া ইলেকশন যাবেন না, এই জন্য তৈরি হইছে। আমি এটা আমরা বলিনি, আমরা দুটো কথা বলেছি। আমরা বলেছি যে ঐকমত্যের যে চার্টার অফ জুলাই যেটা হয়েছে, দ্যাট মাস্ট বি ইমপ্লিমেন্টেড সাম অর আদার, এবং এটা লিগেল ভিত্তি এখানে আছে। আমরা গণভোট বলেছি, ঐকমত্য বলেছি। সব পার্টি যদি এক হয় তাহলে 91 সালে শাহাবুদ্দিন সাহেব যেরকম হেড অফ দি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বা ক্যাটারিং গভর্নমেন্ট হয়েছে, এখানে সকলে ঐকমত্য হলে এটার আইনি ভিত্তি হয়, পরে নেক্সট গভর্নমেন্ট উইল রেটিফাই দিস। এটা সম্ভব, কিন্তু এটাকে অ্যাভয়েড করা হচ্ছে, নাম্বার ওয়ান। অর দে আর টেকিং দ্য টাইম এভরিহোয়ার। ধরেন আমি তো বলেছি যে আমি এখন আন্দোলন করতেছি যে চার্টার ভিত্তিতে হইতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আর আরেকটা দল চার্টার, আপনার জুলাই চার্টারকে অ্যাভয়েড করতে চায়, এখন করতে চায় না। তো তাদের জন্য তো অলরেডি ইলেকশন করার একটা সুযোগ করে দিয়েছে। এগুলো আমার পয়েন্টস, এগুলো নট ভেরি লেস ইম্পর্টেন্ট। আমি মনে করি এইসব বিষয়ে একটা আলোচনা করা উচিত। আমাদের চিফ অ্যাডভাইজারকে
যে নির্বাচনটা কিভাবে আসলে সঠিক সুষ্ঠু হতে পারে। কিন্তু তার ভাই আমি আপনাকে এটা বললে, আপনি যেগুলি কথা বললেন আমি শিওর বিএনপির প্রত্যেকটা জিনিসের সাথে একমত, কোনোটার ব্যাপারে তার কোনো দ্বিমত নাই, কোনোটার ব্যাপারে তার কোনো দ্বিমত নাই। তো দ্বিমত না থাকলে তো হোয়াট ইজ দ্য প্রবলেম? কারণ জুলাই চার্টারটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটার আইনের প্রক্রিয়া রাখতে হবে, কারণ কারোকে সুরক্ষা দেওয়ার এখানে দরকার আছে, সেইটার ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত আছে আমি এইটার কোনো লক্ষণ আমি পাই নাই। তাইলে ওনারা বলুক কি মানে পরিষ্কার করে বলুন। আচ্ছা, বিএনপির কাউকে যদি পাই আমি একদম স্পেসিফিকলি বলবো যে আপনি এটার মধ্যে আমি বলছি আপনাকে, দেখেন আমি এটা আপনাকে বলি জি, যে বিএনপি তো নানা প্রসেসে নানা ভাবে আমরা তো দেখেছি মিটিং এ, যাই হোক দূর পর্যন্ত তারা আসছে। আই রিয়েলি কংগ্রেচুলেট দেম ফ্রম মাই কোর অফ মাই হার্ট, কারণ আমরা তো একই পরিবারের লোক ছিলাম। এখন চাচতো ভাই জ্যাঠতো ভাই দুইটা আলাদা ঘর হয়েছে, সেটাতে কোনো অসুবিধা নাই। স্টিল আমি শেষ করিনি এখানে। সেটা হচ্ছে যদি বিএনপি চার্টারকে মানে, আমরা মানি, তাইলে আইনের বিষয়টা তো এখানে অত জটিল হয় না যদি আমরা পরে রেটিফাই করি, উই এগ্রি এভরিথিং ওয়ান। আর যদি আমাদের ডিফারেন্স ওপিনিয়ন হয় তাহলে আমরা বলেছি রাজনৈতিক ঐক্য না থাকে তাহলে গণভোটে দেন, লেট দ্য পিপল ডিসাইড। পিপল যদি এটাকে রিজেক্ট করে দেয় উইল এগ্রি, উইল নট ইনসিস্ট ফর দিস। আর জনগণ যদি এগ্রি করে চায়, হ্যাঁ বেশি বলে, তাহলে হোয়াই নট ইমপ্লিমেন্ট ইট প্রপারলি। এবং অনেকে আমাকে এটা বলে, আপনার একটা প্রশ্নের জবাব অ্যাডভান্স দিয়ে দিই, সে গণভোট করা এত অল্প সম্ভব কিনা। ইয়েস, আই টক টু দি মেনি লয়ার্স, অ্যাটর্নিস, তারা বলেছে 1 month to 1.5 months is possible। তাহলে তো একটা বিরাট সলিউশন হয়ে যায়। তার আমি খালি আমার 2 সেন্টস বা 2 পয়সা দিয়া রাখি। প্রথম কথা হইলো বিএনপি এইটা মানবে না, এইটা আমি স্পষ্ট করে, বিএনপি নানা রকম ডাইন বামের কথাবার্তা বলে কিন্তু মানবে না এটা একবারও স্পষ্ট করে বলে না, কারণ আমি বারবার শুনতেছিলাম ওরা মানবে না, ওই জায়গাটার মধ্যে নাই, ওরা মানবেই। আর আপনি যেটা গণভোটের কথা বলতেছেন, আমার কাছে তো মনে হয় ইলেকশনটা সবচেয়ে বড় গণভোট হইতে পারে। আপনি আসতেছেন, আপনি এই প্রস্তাবগুলি আপনি ইমপ্লিমেন্ট করবেন, বিএনপি এগুলির ব্যাপারে তালিবালি করে, তাহলে আপনার ভোট দিবে, আপনার প্রধানমন্ত্রী বানাবে, প্রেসিডেন্ট বানাবে, সহজ। এর জন্য আবার আরেকটা করে গণভোট কেন করতে হবে, এটা আমি দিয়ে রাখলাম। আমি এটা নিয়ে আসলে আমার প্রশ্ন না, আমার প্রশ্নের জায়গায় আমার যাইতে হবে। আরেকটা কথা আমি আপনার জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে যে লন্ডন ঘোষণারে আপনারা কেউ বা লন্ডনে থাইকা তারেক সাহেবের সাথে দেখা করাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরে আইসা এটার আবার একটা যৌথ বিবৃতির নামে একটা জিনিসটা করাকে আপনি পছন্দ করেন। সর্বপ্রথম আপনি বলছেন, তারপরে আমিরে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি তো দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাবসলিউটলি জামাতে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের এবং ডক্টর শফিকুর রহমান তারেক সাহেবের সঙ্গে তার বাসায় দেখা করে আসছেন, বেগম খালেদা জিয়া সহ। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ, উনিও করছেন। আপনারা এটাতে রাগ কেন হইলেন? এটা তো, এবং উনি আপনাদের বারাত নিয়ে যে ফেব্রুয়ারির ইলেকশন করার কথা বড় ভাইরা বলছে, আপনারাও করেন। উনি তারেক সাহেবকে রাজি করে আসছেন, কোথায় উনারে আপনারা ফুলের মালা দিবেন? আপনারা কেন এটার পিছনে লাগলো? আমি কিন্তু মিলাইতে পারি না হিসাব। না, আমরা তারেক সাহেবের সাথে ওনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এটাকে আমরা অলওয়েজ ওয়েলকাম করেছি, ঠিক আছে? রিয়েলি আমরা এটাকে এখন ওয়েলকাম করি, এন্ড ইটস কোয়াইট ন্যাচারাল যে একটা রাষ্ট্রপ্রধান যাবে আর একটা বড় দলের প্রধান সেখানে থাকবে, কাটেসি ভিজিট হবে। আমরা তো বাংলাদেশে ইউনূস সাহেবের সাথে বারবার দেখা করেছি, উনি আমাদেরকে ডাকছেন, তো এই সুযোগ লন্ডন এটা হবে, এইসব ব্যাপারে আমরা এটাকে খুব এনকারেজ করি, ভেরি পজিটিভলি আমরা নিচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনার যে পজিশন অ্যাজ এ হেড অফ দি স্টেট, কোনো একটি পলিটিক্যাল পার্টির সাথে উনি বাইলেটারাল কোনো কন্ট্যাক্টে আসতে পারেন না অফিসিয়ালি। এটা হইতো যে উনি সব জয় করে এসে ঢাকা আসছেন, ঢাকা এসে উনি আমাদের সাথে এটা বলতেও পারতেন যে আমরা এরকম ঠিক করছি সব, অথবা আমাদের না বলেও ঢাকা এসে ঘোষণা দিলে এটা মনে হইতো না যে ইউনূস সাহেব আর বিএনপি এক হইয়া গেছে। এখন আপনি আমাকে কনভিন্স করতে পারবেন বা আমাকে অ্যাপ্রোচ আজকে, কিন্তু গ্রামের যে লোকটা দেখছে যে ওইখানে গিয়ে দুইজন সাইন করছে একসাথে, তারা আপনি কিভাবে বুঝাবেন? তার তো একটা ইমপ্রেশন হয়ে গেছে যে বিএনপিকে। তাহের ভাই, তারে তো আপনি বুঝাবেন যে আমাদের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মানতে হইল। ওরা ডিসেম্বর, তারেক সাহেব বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে, হইছে ডিসেম্বরে ইলেকশন। আপনি বলছেন না তখন ইলেকশন ফেব্রুয়ারিতে হইলেই ঠিকঠাক হয়, তো ইলেকশন ফেব্রুয়ারিতে হইতেছে। আমি কিন্তু জায়গাটা বুঝতেছি না, কিন্তু আমি কথায় আসি। তার আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, সেজন্য অনেক কথা বলে ফেলতেছি, সময়টা ভালো ম্যানেজ করতে পারতেছি না। কিন্তু আমাদের একটু আগে সমর্থকরা আমাদের টেলিভিশনে বেশি এখন দেখতেছেন, এটা আমরা বুঝতে পারতেছি। 70% দর্শক, আমরা তো জনগণের পক্ষে কথা বলছি, দেশের পক্ষে কথা বলছি,
এবং সঠিক কথা বলছি। আচ্ছা, সেই জন্যই ঠিক আছে, বাংলাদেশের মানুষের উপরে কিন্তু আমাদের অনেক আস্থা। ওকে, আমরা কতগুলি কুইক প্রশ্ন করতে চাই যে এই কথা ঠিক হিস্টোরিক্যালি জিয়াউর রহমানই জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন। পরবর্তীতে বিএনপি নেতা খালেদা জিয়ার সরকারে জামাতের দুজন শীর্ষ নেতা মন্ত্রী হয়েছিলেন। আমরা দেখেছি বিভিন্ন সময় 15 বছরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে আপনারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, বিএনপি কিন্তু বা বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের পক্ষেই কথা বলতে চেয়েছেন বা যতটুকু পেরেছেন করেছেন, কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দামন্দ করেন। কোনো সময় আমরা দেখি যে সেই নিন্দামন্দের ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয়। আমরা দেখেছি যে একজন শুধু বিএনপির প্রতি না, এখন একটা ডাকসু ইলেকশন হইতেছে, সেই ডাকসু ইলেকশনে যে ছাত্র প্রতিনিধি দাঁড়িয়েছেন তারে আক্রমণ করে ভাষা, বিশেষ করে অনলাইনে, সেইটা অত্যন্ত মারাত্মক। এইটা কি মনে হয় তাহের ভাই আপনারা ডেলিবারেটলি বিএনপির এগেনস্টে ঘৃণা ছড়াইতেছেন বা বিএনপিকে একটা দল হিসেবে দেখাইতে চাইতেছেন, যেটা আপনারাই প্রথম বলছেন যে আমরা আরেকটা জালিমের কাছে যাইতে চাই না? এইটা কি পলিটিক্যালি মানে এটা কি ঠিক হইতেছে কিনা বিষয়টা? আমি একেবারেই ঠিক হচ্ছে না, একেবারেই নিন্দনীয়। আমরা কখনোই এটাকে এনকারেজ করি না। এটা আমাদের লোকেরা বলুক বা বিএনপি বলুক, এখানে ভাষার সৌন্দর্য মাধুর্য রেখে কেউ করে পজিটিভ ক্রিয়েট করতে পারে। আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে এটা সাংঘাতিক, এটার বিরুদ্ধে। এটা হতে পারে না। এক। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলেছেন, জিয়া রহমান সাহেব পিপিআর যেটা করেছিল, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, তার ভিত্তিতে আওয়ামী লীগকে উনি এখানে কাজ করার সুযোগ দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, কারণ আওয়ামী লীগ বাকশাল থেকে অঞ্চল করেছিল। আসলে রাজনৈতিক অ্যালায়েন্সটা পারস্পরিক স্বার্থে হয়। জামাতের স্বার্থেই এটা বিএনপি করছে না, বিএনপির স্বার্থে জামাত করছে না। আমরা যখন পড়ি যে দুইটা দলে মিউচুয়ালি ইন্টারেস্টেড হয়, যে ধরেন জিয়াউর রহমানের যে গণভোট হয়েছিল, সেখানে তো ওনার কোনো দল ছিল না, প্রেসিডেন্ট হিসেবে হানা ভোট যেটা ছিল, সেখানে কিন্তু বিএনপি ছিল না, আমরাই ছিলাম এজ এ পার্টি। আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম। বিএনপি তো হচ্ছে তারা অনেক পরে। তো সুতরাং, এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওভারঅল বাংলাদেশে মাল্টি পার্টি সিস্টেম উনি এস্টাবলিশ করেছেন, এবং সেই সুযোগে আমরা অ্যাপ্লাই করেছি, উই গট ইট। বিএনপি আওয়ামী লীগ অ্যাপ্লাই করেছে, আওয়ামী লীগ গট ইট। সো ইট ইস ওভারঅল ইটস এ ভেরি গুড কন্ট্রিবিউশন টু দি নেশন, অ্যান্ড কনসিকুয়েন্টলি উই আর বেনিফিটেড, আমরা বেনিফিট ছিলাম। এরপরে আপনি আসেন যে 91-এ বিএনপি তো মার্জিনালি একটু ক্ষমতা সরকার গঠনের জন্য ওনার উইক ছিল, লিমিটেশন দরকার ছিল আপনাদের সিটের, এবং আমরা গিয়ে উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি সোর্স অফ বেনিফিট, আমরা বঙ্গভবনে গিয়ে অফিসিয়ালি চিঠি দিয়ে বিএনপি কে সমর্থন করেছি। কারণ আপনারা তো আওয়ামী লীগকে ঠেকাইতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ যাতে না আসে ক্ষমতায়। আমি দুটো কথাই বলছি আপনাকে, যে প্রত্যেকেই তার নিজস্ব রাজনীতির স্বার্থের বিশ্লেষণেই একে অন্যকে হেল্প করছে। এমন না যে বিএনপি আমাকে খুব হেল্প করছে আমাকে দয়া করে, অথবা জামাত ইসলামী বিএনপি কে সরকার গ্রহণ করতে দিচ্ছে দয়া করে, ব্যাপারটা এরকম না। আমাদের অ্যানালাইসিস ছিল যে এই মুহূর্তে বিএনপি কে গভর্নমেন্ট ফর্ম করতে দিলে দেশের এবং আমাদের জন্য বেটার দেন আওয়ামী লীগ উড ফর্ম দি গভর্নমেন্ট। কিন্তু তারপরে আমরা যদি কথা আসি, জামায়াত শত্রুটা কেন হইল বিএনপির? মানে কেমন শত্রু হইছে যে, মানে ধরেন আমি যদি প্রশ্ন করি, জামায়াত বিএনপিকে দুর্নীতিবাজ করতেছে। এখন বিএনপি দুর্নীতিতে সবচেয়ে বেশি দুর্নীতি করছে 2001 থেকে 2006। সেই সময় আপনারা সরকারে, আপনাদের 2 জন মন্ত্রী সেখানে, আপনারা সেই দায় গায়ে না নিয়ে বিএনপিকে বকাবকি করতেছেন, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে আমাদের 2 জন মন্ত্রী ছিল, সেই হিসেবে ইনডাইরেক্ট একটা দায় দায়িত্ব তো থাকে। ডিরেক্ট দায়িত্ব ওনারা ক্যাবিনেটে বসতেন তো। না, ডিরেক্ট নাই, ইনডাইরেক্ট। ডিরেক্টটা নাই, এর জন্য বলছি জামাত 2 জন মন্ত্রী ছিল আউট অফ 48, আউট অফ 40। তারা পুরো ক্যাবিনেটকে কনভিন্স করার মতো তাদের সেই ইমপ্রেস ছিল না। কিন্তু তারা ক্যাবিনেটে, কিন্তু আমি এটা বিশ্বাস করি জামাতের 2 জন মন্ত্রী এখানে ছিলেন, ক্যাবিনেট যদি কোনো অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন, প্রধানমন্ত্রী যদি নিতেন, তারা হয় সেটা প্রতিবাদ করতেন অথবা পদত্যাগ করতেন। তার কোনোটাই তারা করেন নাই, পুরো টার্ম মন্ত্রী ছিলেন। না, ওটা করেন নাই ব্যক্তি কারণে আমরা ডিসকাস করছি, তাহলে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ হয়ে যাবে এবং দেশের ইমান বড় না গভর্নমেন্ট বড়। তাহের ভাই, আপনি যদি তখন পদত্যাগ করতেন, গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ তো হইছে না, গভর্নমেন্ট রাখতে পারছেন আপনি 15 বছর রাখতে পারেন নাই। পারি না, কিন্তু আমাদের কনসিডারেশন ছিল তাই, এবং এটা আপনার সমালোচনা করতে পারেন,
যে আপনি এই কনসিডারেশন না করে আপনি স্ট্রেট কাট একটা বিদ্রোহ করে দিতেন। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, কুড বি, বাট কিন্তু আমাদের কনসিডারেশন ছিল যে আমরা গভর্নমেন্টকে ডিএসএলরাইজ করা এবং নিজেদেরকে যে কোনো ধরনের দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করা, এবং ওনাদের দুইজনের দুর্নীতি মুক্ত এই অবস্থানটা ফর 5 years এজ এ মেম্বার অফ দ্য মিনিস্ট্রি জামাতকে তো অনেক হাইটে নিয়ে গেছে, এবং ইট এস্টাবলিশড যে জামাত আমার আশেপাশে সব দুর্নীতি করছে, শুধু আমি দুর্নীতি করি নাই, এটা হইল তাহের ভাই না, অ্যাটলিস্ট আমি করি না এই কারণে বাকি দিকে থামানোর মতো আমার সেই শক্তি বা সামর্থ্য আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তের ক্ষেত্রে আপনার কথা মতো, কিন্তু আমি দুর্নীতি করি না। এই পয়েন্ট আমি পাবো, আজকে পাবো না হাসরের ময়দানে পাবো, কোথাও পাবো এই পয়েন্ট? আপনার আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের কনসিডারেশনটা ছিল এভাবে পজিটিভ ফর দি ইন্টারেস্ট অফ দি নেশন। ওকে, আমরা তাহলে এই জায়গাটা যদি এখন বলতেন যে জামাতে ইসলামী এখন বিএনপিকে যে তার পলিটিক্যাল কি বলবো যে একদমই সাংঘাতিকভাবে পলিটিক্যাল শত্রু হিসেবে পাইতেছে, রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে, এটার কারণটা কি আসলে? না, আসলে আমরা বিএনপিকে কখনো রাজনৈতিক শত্রু মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কারো কোনো শত্রু এখানে নাই, এক অন্যের প্রতিদ্বন্দ্বী হতে পারে, প্রতিযোগী হতে পারে, এবং সেটা উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি তো এই জন্য বলেছি, আমি পার্সোনালি নিশ্চয় আপনি ফলো করেন আমার বক্তৃতা, জি আমি কয়েকটি বক্তৃতা এটা বলেছে যে ইন্টার পার্টি ডায়লগ হওয়া দরকার। ইন্টার পার্টি ডায়লগ মানে বিএনপি করবে, জামাত করবে, এবং আমি আজকে আপনার মাধ্যমে বলছি ইন্টার পার্টি ডায়লগ দরকার। এখন জামাত যদি এটা কল করে তাহলে বিএনপি আসবে কিনা আই ডাউট, কারণ তারা মনে করবে যে আমি বড় দল। কিন্তু বিএনপি যদি ডাউট থাকলে দাওয়াত তো দিতেই হবে না? হ্যাঁ, বিএনপি দাওয়াত দিতে হবে, এটা ঠিক, কিন্তু আপনাদের দাওয়াত তো আপনারা দেন, তো আমরা দিতে পারি কিনা, আমরা দিলে যদি বিএনপি না আসে তাহলে এই ডায়লগটা প্রথমেই কিছুটা হোঁচট খেয়ে যাবে। এই জন্য অন্য সব পার্টি মিলে why not let us see and sit together, এই যে কতগুলো জায়গায় এখনো সলভ হয়নি, কনক্লুশন হয়নি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তো আমরা একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার করতে চাই। ওকে, নম্বর আপনি যেটা বলেছেন আমি আবার রিপিট করি, যে জামাত কখনোই বিএনপির শত্রু নয়। আমি এটাও মনে করি বিএনপিও জামাতকে শত্রু মনে করে না। অ্যাজ লং অ্যাজ আমরা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়েছি, সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন, একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য উই ক্যান টক, ওইটা আলাদা ইলেকশন করে। তো সেই উদ্যোগটা নাইদার গভর্নমেন্ট নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে। আর বিএনপি যদি এশিওর করে যে জামাত ডাকলেও আমরা সকলে বসবো, আমরা আগামীকালে ডাকবো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা ডাকার পরে যদি বিএনপি না আসে তাহলে এনভায়রনমেন্টটা কোনো খুব ইমপ্রুভ করবে। আমার ধারণা এটা আমার ধারণা যে আপনাদের মধ্যে থেকে একটা আসলে সবাইকে দেখাই একটা বৈঠক হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই আসলে অনেক সমস্যার সমাধানই সেই সময় এটা হয়ে যাবে, এটা আমার পায়াসুস। তবে আমাদের একজন দর্শক মোহাম্মদ জসিমউদ্দিন, উনি বলছেন যে খালেদ মহিউদ্দিন ভাই আপনার ঈমান কতটুকু আছে আপনি কি তা জানেন? চলেন তো বামপন্থীদের সঙ্গে। আচ্ছা, আমার কিছু বলা না, আমি অন্য জায়গায় আসি। যে আমি সরি বলি এবং ওই ভাইকে অনুরোধ করবো, ঠিক আছে, এটা অসুবিধা নেই। আমি না, এটা খুবই ভালো ভাই, উনার মন্তব্য খুবই ভালো। আমি কি ধরনের মন্তব্য পাই যারা আপনাদের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে, সেইটার একটা প্যাকেট করে আপনারা পাঠাবো না এক সময়। Undoubtedly this is unfortunate, আমরা কখনো এটা এনকারেজ করব না। আমি কখনো দেখিও নাই আপনাদের এই ধরনের কিছু এনকারেজ করতে, সত্যি কথা, মানে আমি এটা দেখিও নাই, আমার অভিজ্ঞতাও নাই আপনাদের ব্যাপারে এরকম, বা কেউ কারো বিরুদ্ধে করছেন আমরা এরকমও শুনি নাই, মানে আমি তো নাই, অন্য কারো বিরুদ্ধে করছেন কখনো শুনি। দেখেন এটা আমাদের চরিত্রের বিপরীতে আর কি। আমার মনে আছে যে আমরা যখন সাংবাদিকতা শুরু করছি 98 সালে, তখনও আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু আপনাদের কাছে কেউ গেলে সে সংগ্রামের সাংবাদিক হোক আর সংবাদের সাংবাদিক হোক, তাদেরকে এমনকি বাংলার বাণীও এখানে ছিল, ইকুয়ালি ট্রিটেড হইতো। তারা কোনোদিন আলাদা ট্রিটমেন্ট আমরা কখনো দেখি নাই, কখনো ইনশাআল্লাহ এখনো হবে না, ইন ফিউচার হবে না ইনশাআল্লাহ, কারণ দিস ইজ আওয়ার কালচার and this is our belief। কিন্তু এখন আপনাদের সমর্থকরা কিছু একটা প্রশ্ন করলে, যেমন ধরেন এই প্রশ্নে তো আমি গালি খাবো, আপনাকে গালি শোনাবো, দাঁড়ান। সেইটা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে আর্মি ও পুলিশ মেরে
রক্তাক্ত করেছে, আপনারা এর ভিডিও আছে, ছবি আছে, আপনারা এটা নিন্দা করছেন, আপনাদের প্রিয় দল বিএনপিও করছে এটা নিন্দা, কিন্তু আর্মি ও পুলিশের বিষয়টা আপনারা এড়ায় গেছেন। আমি দেখতেও গিয়েছি, আপনি থেকে দেখতে গেছেন, কিন্তু আর্মি আর পুলিশ যে এটা করছে এটা আপনারা বলেন নাই। এটা কি একটা সিলেক্টিভ ডিসিশন, যে মানে একটা আছে না যে আমার ইচ্ছা করে ডিসিশন যে আমি এটার কথা বলবো না, নাকি এটা আপনাদের মনে হয় নাই যে না? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ করেছি, কোনো স্পেসিফিক কাউকে দায়ী না করে। দিস ইজ ওয়ান। আমরা কিন্তু বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম নির্মম নির্যাতন সব আমরা বলেছি। আর্মির কথা আপনারা বলেন নাই, মানে আর্মিটাকে আপনারা ইচ্ছা করে না, আমরা এটা মনে করি যে আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ এন ইনস্টিটিউট এখানে ইনভলভ কিনা, দায়ী করা উচিত কিনা সে ব্যাপারে, এবং এটা প্রপার কিনা সে ব্যাপারে আমরা কিছুটা ভেবেছি এটা আরো মোর ইনভেস্টিগেশন দরকার। কিন্তু যারা এখানে ইনভলভ ছিল তাদের বিষয়টা আমরা কন্ডেম করেছি, আইদার দি আর্মি অর দি পুলিশ, হোয়াট এভার। আচ্ছা, জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে ভোটের হিসাবে আপনাদের সুবিধা হবে, পিআর থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে, এইটার কারণে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলতেছেন। কারণ জামায়াতে ইসলামী এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও ছিল না। জামায়াতে ইসলামীর আমির পরে যদিও এই কথাটা নানা রকম ব্যাখ্যা হয়েছে, কিন্তু তিনি কিন্তু বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, কে কোনটা কি নিষিদ্ধ করবে সেটা দিয়ে আমাদের হবে না। কিন্তু এইবার আপনারা খুব জোরে সোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে, এটা একটা দাবির মধ্যে আসছে। এটার কারণ কি? মানে আপনারা নিজেদের উপর আস্থা কমে গেছে নাকি, সেটা একটু যদি বলেন। জি না, আমরা আস্থা আমাদের কমে নাই আলহামদুলিল্লাহ, এবং আমাদের ডে বাই ডে আস্থা বাড়ছে পিপলস এর ব্যাপারে, এবং রেসপন্স দেখছি আমরা। কিন্তু আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন করেছিল হাসনাত এবং এনসিপি উদ্যোগ নিয়েছিল, সেখানে তো জামাত পার্টিসিপেট করেছে, আমাদের ছাত্র পার্টিসিপেট করেছে, এক্সেপ্ট বিএনপি পার্টিসিপেট করে, সুতরাং আমরা অংশগ্রহণ করেছি। আমরা সে কথাই বলেছি, যেহেতু জাতীয় পার্টি কারণে আওয়ামী লীগ 15 বছর টিকে থাকার জন্য একটা খুঁটি পাইছে, 2 আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি তারা অলমোস্ট ইন ইকুয়াল লাইন। সেই জন্য আমরা বলছি 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি যখন তৎপরতা শুরু করলো, দেখেন আমরা জাতীয় পার্টির কোথাও কারো ব্যাপারে কিন্তু আমরা কিছু বলি না, কিন্তু যখনই তারা তৎপরতা শুরু করলো এখানে ভায়োলেন্স হওয়া শুরু করেছে, সুতরাং তাদের ইনভলভমেন্টটা দেশে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। জাতীয় পার্টি একটা ডেড হর্স, এবং নানা কারণে জাতীয় পার্টিকে আপনারা মানে এত রেলেভেন্স কি দেওয়ার দরকার আছে? আমি তো এটা বুঝলাম না, মানে নিষিদ্ধ কইরা এটা কইরা আওয়ামী লীগের সাথে এক কাতারে নিয়া। আমরা এখানে সাইজ, ভলিউম, স্ট্রেংথ এটা কিন্তু ডিসিশনের ভিত্তি নয়, এটা ডিসিশনের ভিত্তি হচ্ছে প্রিন্সিপাল ডিসিশন। প্রিন্সিপালটা কি? যে স্বৈরাচার এখানে কোনো কনসিডারেশন পাবে না, ফেসিবাদ পাবে না, এবং যারা ফেসিবাদ এবং স্বৈরাচার তৈরি করার জন্য সহযোগিতা করেছে তাদের ফেটে তো সেম অথবা সিমিলার হইতে হবে। এটা প্রিন্সিপাল ইস্যু। দিস ইজ নট দি গিভিং দ্য মোর ইম্পর্টেন্স অর কাউন্টিং দেয়ার ভলিউম অর দেয়ার পজিশন ইন দ্য কান্ট্রি। দিস ইজ নট লাইক দ্যাট। দিস ইজ নট লাইক দ্যাট। এইটা আপনারা হঠাৎ করে মনে হইলো, মানে এই 2-1 মাসের মধ্যে মনে হইলো? না, 2-1 মাসের ভিতরে মনে হয়নি। আমরা যে এবার জুলাই আপনার ডিক্লারেশন যেটা ছিল, সেই ডিক্লারেশনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যকর কাজ থেকে বিরত রাখার যে ঘোষণাটা আসছে, আমরা সেখানেও প্রস্তাবে 14 দল এবং জাতীয় পার্টির নাম উল্লেখ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই গভর্নমেন্ট ফাইনালি যেটা করেছে সেখানে জাতীয় পার্টি আর 14 দলকে উল্লেখ করে নাই, শুধু আওয়ামী লীগ করছে। আমাদের প্রপোজাল তখনও ছিল। এখন জামাত ইসলামী এজ এ ভেরি রেসপন্সিবল, সিস্টেমেটিক, ডেমোক্রেটিক এবং ডিসিপ্লিন পার্টি, আমরা আমাদের অনেক সময় ওপিনিয়ন সঠিকভাবে দেই, কিন্তু ভায়োলেন্স হওয়া বা এটার জন্য পদ্ধতিগতভাবে আমাদের ভিতরে একটু ডিফারেন্স তো থাকতে পারে অন্যদের সাথে। কিন্তু যেহেতু নূরকে মারার পরে আমরা দেখলাম যে তারা একটা বিরাট সমস্যা সৃষ্টি করার জন্য করছে, এবং একটা শেষ করি, এবং তাদেরকে কেউ পাপেট হিসাবে এখানে ইউজ করতেছে বাই দেয়ার ওন, তারা আসলে নর্মাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে নেই। আমার কাছে মনে হয় যে কতগুলি জিনিসের আসলে আমাদের রাজনীতিতে জবাব পাওয়া প্রয়োজন। যেমন সরকারের কাছে দাবি করা, যেমন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যমুনা ঘেরাও করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। সরকার প্রধান তারপর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সেই একই জিনিস নূর সাহেবও করতে পারতেন,
কিন্তু কেন তিনি জাতীয় পার্টি অফিস ঘেরাও করতে গেলেন, কেনই বা তাকে এইভাবে করে মারা হইলো, এই পুরাটা ব্যাপার কিন্তু রহস্যময়। এবং অনেকেই বলে থাকেন এই রহস্যের চাবিকাঠি আছে হচ্ছে জামাত ইসলামীর কাছে, জামাত ইসলামী জানে যে আসলে কি হইতেছে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন এটা যদি না হয় তাহলে আপনাকে আসলে বলতে হবে যে এইটা মানে আমার কাছে মনে হয় যে আপনি যে এটা কনক্লুশনের কথা আপনি বলতেছেন সেই কনক্লুশনে আসলে উনি কখনোই পৌঁছাতে পারবে না। উনাকে আপনাকে আমি বলি, তাহলে আপার হাউসের ব্যাপারে তো আপনি এগ্রি করেন? আপার হাউসের ব্যাপারে আমি সাংঘাতিকভাবে এগ্রি করি। আমি মনে করি আপার হাউসে পিয়ার না হইলে এইটাতে মানে কি হবে, এটা তো কিছুই হইলো না। আমরা এটা আচ্ছা হ্যাঁ, আমি দরকার নাই বলতে চাই না, এই জন্য যারা পিয়ার চায় না তারা ওই কথাই বলছে যে আপার হাউসেও পিয়ার দরকার, আপার হাউসেই দরকার নেই। তো তাইলে আমরা একটা নেগেট করতে গিয়ে আর একটা মানে পিপল সাপোর্টেড একটা ইস্যুকে আমরা কিন্তু নাকচ করছি। আমার কাছে মনে হয় যে আপার হাউস করতে হয় আপার হাউসে পিআর সিস্টেমই করা উচিত। জি ভাই বলেন। আচ্ছা, আই ডু এগ্রি। তাহলে আপার হাউসটা কিভাবে পিয়ার হবে সেই বিষয়ে তো ইলেকশন কমিশন কোনো ডিসিশন না নিয়ে সে রোড ম্যাপ ঘোষণা করে দিচ্ছে। ইজ ইট জাস্টিফাইড? ইট ইজ নট। এখন আমি মনে করি ওকে, আপার হাউসে আমরা মেজরিটি চাচ্ছি, বোথ হাউসে সকল দল চাচ্ছে না, আমরা 3-4টি দল চাচ্ছি। এখানে এটা আমি মনে করি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত উইদিন দি গভর্নমেন্ট এন্ড দি যারা ডিমান্ড করছে তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না, রাইট, যে আপনি এটা করবেন না। তো এই ডিসকাশনটাকে হোয়াই দে আর নট ডুইং দিস, তারা একটা দলের দাবি যে আমরা কোনো পিয়ার চাই না, সেই দলের ইচ্ছা পূরণ করে তারা এগিয়ে যাচ্ছে। আমি ওনাকে বলেছি যে ইউ হ্যাভ স্টার্ট দি ট্রেন উইদাউট, সমস্ত প্যাসেঞ্জার এখনো ট্রেন উঠে শেষ হয়নি, আপনি গাড়ি ছাড়িয়ে দিচ্ছেন। তারপর আমি বলে আসছি যে গাড়ি ছাড়লেও এখনো প্ল্যাটফর্মে আছে, প্ল্যাটফর্ম ক্রস করে নেই, আমরা দৌড়াইয়া গিয়ে ধরতে পারবো।